আগামী ১৯ জুলাই আর্জেন্টিনা নিজেদের ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জয়ের মিশনে নামছে। ওই ১৯ জুলাই দিনের বেলায় বাংলাদেশ ক্রিকেট দল নামছে এবারের জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের উদ্দেশ্যে। আজকে হওয়া টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা অবশেষে একটা স্বস্তির জয় পেয়েছে, যেখানে ভালো কিছুর সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থাৎ পজিটিভ নোটে শেষ করার ওই সম্ভাবনা উঁকিটা দিয়েছে। দেখা যাক বাংলাদেশ পারে কিনা। আজকের ম্যাচের কথা যদি বলি, সাইফ হাসান 50 করলেন। ক্রিকইনফোর পাতায় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের নামটাও কিন্তু সেই সাইফ হাসান। তবে তার এই 50-র ইনিংসে তিনি লাইফ পেয়েছেন পাঁচবার। এই পাঁচবার যদি লাইফ না পেতেন, যদি প্রথমবারে তার ক্যাচটা কেউ ধরে ফেলতো, আমি ভুল না করলে 2.2 ওভারে তার ইনিংসটা হয়তো ওই অল্প রানের মধ্যেই আটকে যেত, যেটা গত কয়েক ম্যাচে বা রিসেন্টলি হয়ে চলেছে। সাইফ হাসান আজকে পুরো ইনিংস জুড়েই এই লাইফগুলো পেয়ে চলেছেন শেষ পর্যন্ত। যদিও তিনি যখন আউট হয়েছেন খুব একটা যে কমফোর্টেবল ছিলেন সেটাও বলার উপায় নেই, কারণ আমি যদি তার ইনিংসের ধারাপাত বর্ণনা করতে যাই, তিনি পাওয়ার প্লের ভেতর 22 বল খেলেছেন, সেখানে 29টা রান করেছেন। যেই পাওয়ার প্লেটা শেষ হয়েছে, মিডল ওভার পর্যন্ত খেলা চলেছে, ফিল্ডার চারদিকে ছড়িয়ে গেছে, পরের 23 বলে সাইফ হাসান কিন্তু 26টা রান তুলেছেন। অর্থাৎ পাওয়ার প্লে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার রানের গতি কমেছে। খুব স্বাভাবিকভাবে এখানে যে বিষয়টা তুলে আনা যায়, পাওয়ার প্লের ভেতর বাউন্ডারি মারাটা তুলনামূলক সহজ ছিল। এখন বাউন্ডারির কথা যখন আসছে, তিনি টোটাল 9টা বলে বাউন্ডারি মেরেছেন, 8টা 4 আর 1টা ছক্কা, অর্থাৎ 42টা রান তিনি বাউন্ডারির মাধ্যমে তুলেছেন। এই 9 বল বাদে তার ইনিংসের বাকি 36 বলের কথা যদি বলি, তিনি ওই 36 বলে রান করেছেন 13, যার অধিকাংশই ওই পাওয়ার প্লের পরে মিডল ওভারের জায়গাটায়। সো এই জায়গায় বোধ করি সাইফ হাসানের কাজ করার জায়গা রয়েছে। দলে বড় বড় সুনামধন্য কোচেরা রয়েছেন কিংবা এক্সপার্টরা রয়েছেন, যারা এইসব নিয়ে নিশ্চয়ই কাজ করবেন। মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন কিংবা হেড কোচ ফিল সিমন্স। সাইফ হাসানের এই টেন্ডেন্সি যেটা, নিশ্চয়ই এখান থেকে উত্তরণের পথ খুঁজবেন, তাহলে দিন শেষে হয়তো দলেরই ভালো। এবার একটা পজিটিভ দিকের যদি একটু আলোকপাত করতে যাই, ইয়াসির আলী রাব্বি এই সিরিজে তিনি ফিরেছেন টি-20 দলে। যদিও প্রধান নির্বাচকের কথা কোট করেই বলতে চাই, তিনি বলেছিলেন যে ইয়াসিরের যে সাম্প্রতিক পারফরমেন্স সেটা আলোচনায় থাকার মতো না, তবে তার ক্যাপেবিলিটি যেটা, সেটা বিবেচনায় নিয়ে আমরা তাকে দলে নিয়েছি। ইয়াসির কিন্তু সেটা প্রমাণও করছেন। প্রধান নির্বাচক আরও একটা কথা বলেছিলেন, ইয়াসির ওয়ান অফ দ্য পাওয়ার হিটার, তিনি খুব ইজিলি বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন। ইয়াসির আলী সেটাও দেখাচ্ছেন। আজকের ইনিংস 12 বলে 22 রান, নট আউট, স্ট্রাইক রেট কিন্তু 180-র ওপরে, ঠিক ইনিংসের ব্যাক এন্ডে যখন বাংলাদেশ ছিল। সাইফ হাসানকে যোগ্য সঙ্গ তিনি দিয়েছেন, কিংবা দুঃখিত সাইফুদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিনকে তিনি যোগ্য সঙ্গ দিয়েছেন, কিংবা সাইফুদ্দিন তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন, তাতেই বাংলাদেশ 180+ স্কোরটা পেয়েছে। এই ইয়াসিরের কথা যখন বলছি, দেখা যাচ্ছে যে তার ক্যারিয়ারের পুরো ধারাপাত দেখলে শুরুর দিকে তিনি যখন আসছিলেন, একেবারেই তার ক্যারিয়ারের শুরু যখন নিউজিল্যান্ডে তিনি একটা 50 করলেন, তারপরে সাউথ আফ্রিকায় তিনি একটা ম্যাচ জেতালেন। এবার যখন কামব্যাক ঘটল জিম্বাবুয়েতে, যেখানে বাংলাদেশের অন্য ব্যাটাররা জিম্বাবুয়ের লম্বা ফাস্ট বোলারদের খেলতে বেগ পাচ্ছেন, ঠিক সেখানেই ইয়াসির আলী রাব্বি কামব্যাকে 50 করলেন। আজকের ইনিংসটাও যথেষ্ট কন্ট্রোলড ছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ডমিনেটিং ছিল গত ইনিংসের মতোই। গত ইনিংসে তিনি সঙ্গ পাননি, আজকে পেয়েছেন। তো এই জায়গায় নিশ্চয়ই আশার আলো দেখার জায়গা রয়েছে। মিডল অর্ডারে তিনি একটা স্বস্তির সুবাতাসের মতো হতে পারেন। এটা একটা ভালো বার্তাও যে তার টেকনিক ভালো, টেকনিকে যখন দখল আছে, তার ডমিনেন্স করার ওই ক্ষমতাটাও আছে, বাউন্ডারি ক্লিয়ার করতেই পারেন। যে বিষয়টা আলোচনায় আছে বরাবরই, জিম্বাবুয়ের বড় বাউন্ডারি, সেখানেও ইয়াসিরের তো খুব একটা সমস্যা হচ্ছে না। তিনি বলের মেরিট অনুযায়ী খেলছেন, আবার বুদ্ধিদীপ্ত ব্যাটিংটাও করছেন, এটাই একটা ভালো দিক। সো ইয়াসিরের মাধ্যমে যেটা বলা যায় যে তার মাধ্যমে দলে একটা স্টেবিলিটি, কিংবা স্পেশালি মিডল অর্ডারে ওই স্টেবিলিটিটা এসেছে। মুদ্রা কথা, গতবারের মতো হওয়া যাবে না যখন তিনি বাদ পড়েছিলেন, ওই ইনকনসিস্টেন্ট। তিনি ভালো কিছুর বার্তা দিচ্ছেন, কনসিস্টেন্ট হওয়াটাই এখানে বেশি জরুরি। হুনোজ, এই যে লাল বলের, দুঃখিত সাদা বলের শর্টেস্ট যে ফরম্যাট, সেখানে ভালো করছেন।
সেই একই কাজ যদি তিনি ওয়ানডে ফরম্যাটেও করতে পারেন, যদি ওয়ানডে ফরম্যাটেও নির্বাচকরা বিবেচনা করেন, কারণ অতীত অভিজ্ঞতা তার সাউথ আফ্রিকাতেই ভালো করার রয়েছে, ওটা তো নিশ্চয়ই কনফিডেন্স হিসেবে কাজ করবে। আর যদি লং টার্মে চিন্তা করা হয় ওয়ার্ল্ড কাপের, সেখানেও ইয়াসির ভাবনার মধ্যে থাকলেও থাকতে পারেন। এখন এই বিষয়ে কমেন্ট করা টু আর্লি হয়ে যেতে পারে, বাট তার ভালো খেলাটা, তার ভালো ফ্লোটা চলতে থাকুক, তাতে তার থেকে বেশি সম্ভবত বাংলাদেশ দলেরই ভালো। আর আজকের অন্য বিষয়দের ওপর যদি একটু ফোকাস করতে যাই, গত ম্যাচ হারের পর আজকের টসের সময়, আজকের ম্যাচের পর বারংবার বাংলাদেশের ক্যাপ্টেন তাওহিদ হৃদয় একটা কথা বলছিলেন যে আমাদের পার্টনারশিপ দরকার, আমাদের পার্টনারশিপ দরকার, একটা দুইটা বড় পার্টনারশিপ দরকার, স্পেশালি ওপরের দিক থেকে বড় পার্টনারশিপ দরকার। ঠিক সেই কাজটাই কিন্তু আজকে দুই ওপেনার করে দিয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিন যখন আজকে এসেছেন আফটার ম্যাচ প্রেজেন্টেশনে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা নেওয়ার জন্য, তিনিও বলেছেন যে আমরা গত ম্যাচের পর একটা খুব ভালো মিটিং করেছি ব্যাটারদের সাথে, ব্যাটারদের দায়িত্বটা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখানেই ব্যাটাররা ওই দায়িত্ব নেওয়ার মানসিকতাটা আরও বেশি প্রবলভাবে গ্রো করেছে। আজকে যেটা দুই ওপেনার দেখিয়ে দিয়েছেন 100+ ওপেনিং জুটি। তবে ওই যে আলোর নিচে অন্ধকার থাকার মতো যে বিষয়টা, সেটা কিন্তু আজকের ম্যাচেও দেখা গেছে। আমি যদি একটু দেখে বলি, আজকের সাইফ হাসান এবং তানজিদ তামিম 88 বলে 120 রানের জুটি গড়েছে, যেটা ক্যাপ্টেন চাচ্ছিলেন, যেটা বাংলাদেশ দল চাচ্ছিল। কিন্তু তার পরের জুটিগুলোকে খেয়াল করেছেন, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন এবং নুরুল হাসান সোহান, এই কয়েকজন ব্যাটার কিন্তু এসেছেন আর গেছেন। তাতে কি হয়েছে, 120-এর পরের জুটিগুলো হচ্ছে 2, 6, 9, 4। দ্যাটস গোনা হার্ট বাংলাদেশ। আজকের ম্যাচেও হার্ট করতে পারতো যদি না একেবারে শেষের দিকে সাইফুদ্দিন আর ইয়াসিরের ওই ইনিংস বা জুটিটা না থাকতো। যেমন আজকের বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 19তম ওভার শেষে কিন্তু 150+ স্কোর ছিল, যেটা জিম্বাবুয়ে হয়তো ভাবছিল যে শেষ ওভারটা ভালো করে করে আটোসাটো 170-র মধ্যে বাংলাদেশকে আটকে দিলে ম্যাচ জয় তাদের জন্য কি খুব বেশি সমস্যা হওয়ার কথা? নিশ্চয়ই সিকান্দার রাজার দল সেরকম ভাববে না, স্পেশালি নিজেদের কন্ডিশনে, স্পেশালি যেখানে তারা গত ম্যাচে কি দারুণ ব্যাটিং করলো। বাট শেষ ওভারে এসেই খেলাটা বদলে দিলেন সাইফুদ্দিন, তিনি 4-4টা ছক্কা মেরে দিলেন, তাতে বাংলাদেশের স্কোর গেল 180+। সিকান্দার রাজা কিন্তু ম্যাচ শেষে সেটাই বললেন যে শেষ ওভারে ওই 4টা ছয়ে ম্যাচ তাদের থেকে ছিটকে গিয়েছিল। সো লাস্ট জুটিটার কথা যদি বলি, 19 বলে 45, এটাই মূলত ম্যাচের ওই নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। তো বলতেই হয় মিডল ওভারে বা মিডল অর্ডারের যে জুটিগুলো, এই প্রথমটার আর শেষেরটার মাঝের যে জুটিগুলো, সেগুলো কিন্তু কাজ করেনি। এগুলো নিয়ে কাজ করার জায়গা নিশ্চয়ই রয়েছে। স্পেশালি নুরুল হাসান সোহান সুযোগ পেয়ে চলেছেন, তার নিজেকে ইমপ্লিমেন্ট করাটাও জরুরি, ম্যাচ শেষ করে আসাটা জরুরি। চেষ্টা করছেন, পারলে ওই আবারও বলতে হয় দলেরই ভালো। আর শেষ করতে চাই এই নোটে, মোহাম্মদ সাইফুদ্দিন অনেক দিন পর টি-20 ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। বল হাতেও ডিসেন্ট এনাফ পারফরমেন্স করেছেন। ব্যাট হাতে একজন টেইল এন্ডারের কাছে যে জিনিসটা বাংলাদেশ চেয়ে আসছে, ঝোড়ো ব্যাটিং হোক, ভালো ফিনিশিং হোক, কিছুটা রান হোক, তার একটা ঝলক সাইফুদ্দিন দেখিয়েছেন। সেটা চলতে থাকুক, আর শেষ ম্যাচটা জয়ের আশায় আমরা থাকতে থাকি। আপাতত আমি জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্ডলি থেকে বিদায় নিচ্ছি।